জিআইটি, এই জিআইটি নার্ভ সাপ্লাইয়ের জন্য, বা আমরা বলতে পারি যে জিআইটিতে যে নার্ভাস সিস্টেম আছে সেটাকে আমরা এন্টেরিক নার্ভাস সিস্টেম নামে জানি। কি বললাম? এন্টেরিক নার্ভাস সিস্টেম। এই কথাটা এই কারণে আমাদের জানতে হবে কারণ এটা একটা স্পেশালাইজড নার্ভাস সিস্টেম ডিজাইনড ফর জিআইটি। সো জিআইটিতেই কেবল এই এন্টেরিক নার্ভাস সিস্টেমটা আছে এবং এই এন্টেরিক নার্ভাস সিস্টেমটা নিজেই কাজ করতে পারে। সো এরা নিজেই কাজ করতে পারে। এটা এই জায়গায় হচ্ছে ধারণা করা হয় যে 10 মিলিয়ন বা তারও বেশি নিউরন আছে। হ্যাঁ, নিউরন কিন্তু এখানে আছে। এই নিউরনগুলো মিলে এন্টেরিক নার্ভাস সিস্টেমটা গঠন করছে এবং ইসোফেগাস অর্থাৎ খাদ্যনালী যেটা, সেটা থেকে অ্যানাল ক্যানেলের যে এই অ্যানাস পর্যন্ত একেবারে বায়ুপথ পর্যন্ত হচ্ছে এই নিউরনগুলো ছড়াই ছিটে আছে এবং এই নার্ভাস সিস্টেমটা গঠন করছে। এবং এই নার্ভাস সিস্টেমের কারণেই এই নার্ভাস সিস্টেমের যে নিউরনগুলো আছে এই নিউরনগুলোর সহযোগিতাতেই কিন্তু আমাদের যে জিআইটিতে ধরলাম, জিআইটিতে অ্যাকচুয়ালি তো এরকম জিআইটিতে তো এরকম ট্রাক্ট থাকে, রাইট? একটা ট্রাক্ট আমি ধরলাম ফর শিওর এটা ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন ফর এক্সাম্পল ধরলাম। তো এই স্মল ইন্টেস্টাইনের এই জায়গায় কী থাকে? এই জায়গায় হচ্ছে আমরা জানি মাসেল থাকে, মাসেল স্মল ইন্টেস্টাইন তো আলটিমেটলি মাসেল লেয়ার থাকে, স্মুথ মাসেল থাকে। তো এই যে স্মুথ মাসেলও থাকে স্মল ইন্টেস্টাইন, এই মাসেলগুলোর কী করা লাগে? মাসেলগুলোর সিচুয়েশন অনুযায়ী এখানে কন্ট্রাকশন করা লাগে বা বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন স্ফিনটার বা মাসেলের রিল্যাক্সেশন করা লাগতে পারে। তো এই যে কন্ট্রাকশন করা লাগতেছে এটার জন্য কিন্তু এই নার্ভাস সিস্টেম দায়ী, এন্টেরিক নার্ভাস সিস্টেম দায়ী, বা এটাতে রিল্যাক্সেশন যখন করা লাগবে সেখানেও এটা দায়ী। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এন্টেরিক নার্ভাস সিস্টেমের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এখানে বিভিন্ন এক্সাইটেশন বা ইনহেবিশন, হ্যাঁ, এক্সাইটেশন হইলে ফর এক্সাম্পল কন্ট্রাকশন হইলে আমি ধরলাম মাসেলের, আর ইনহেবিশন হইলে রিল্যাক্সেশন হইলো। কন্ট্রাকশন হইলে কী হবে? কন্ট্রাকশন হইলে ধরো এই যে হচ্ছে জিআইটি ট্রাক্ট, হ্যাঁ, মানে লুমেন, এই লুমেনের মধ্যে দিয়ে খাবার আসবে। এখন ধরো এই যে একটা খাবার, যে কোনো একটা ফুড, তো এই ফুডটা যখন যাচ্ছে, যখন এখানে মাসেলগুলো কন্ট্রাকশন করবে, ধরো এখানে মাসেল কন্ট্রাকশন করতেছে, কন্ট্রাকশন করলে এই খাবারটা খুব সহজেই নিচের দিকে প্রপালশন হবে, নিচের দিকে চলে আসবে। কারণ আমাদের টার্গেট কি? আমাদের যে পেরিস্টালসিস বা খাদ্যের যে পেরিস্টালসিস বা চলাচল, সেটা আমাদের উদ্দেশ্য হচ্ছে ওরাল থেকে অর্থাৎ মুখ দিয়ে আমি খাবারটা নিলাম, সেটা থেকে অ্যানালওয়ার্ড ডিরেকশনে, হ্যাঁ, বা অ্যাবোরাল আমরা বলি, অ্যাবোরাল এই ডিরেকশনে, ওরাল থেকে অ্যাবোরাল বা ওরাল থেকে অ্যানাল ডিরেকশন হচ্ছে আমাদের খাবার পাঠাইতে হয়। পেরিস্টালসিসের এটাই রুল, ঠিক আছে? তো এই যে হয়, এটা কেন হয়? এই জায়গায় যে কন্টিনিউয়াসলি মাসেলের কন্ট্রাকশন হচ্ছে এটার ফলে, হ্যাঁ। আমি ধরো এই যে হচ্ছে লুমেন, এই যে এখান থেকে খাবার যাচ্ছে, তো এই যে খাবারটা এখন এই জায়গায় একটা স্ফিনটার আছে, স্ফিনটার মানে একটা ধরো বাধা আছে। এখন এই স্ফিনটারটা এখানে মাসেলের যেমন কন্ট্যাক্ট করতে হবে, এখানে যে মাসেলগুলো আছে ওয়ালে, এই মাসেলগুলোর কী করতে হবে? কন্ট্রাকশন করতে হবে, সংকোচন করতে হবে। সংকোচন করলে খাবারটা আস্তে আস্তে নিচের দিকে আসবে। একই সাথে এই স্ফিনটার এই স্ফিনটারটার কিন্তু রিল্যাক্স করতে হয়। স্ফিনটার রিল্যাক্স করলেই খাবার নিচে আসবে, হ্যাঁ। তার মানে কি? একটা জিনিস লক্ষ্য করো, স্ফিনটারের মাসেলের প্রতি হচ্ছে একটা ইনহিবিটরি এফেক্ট লাগবে, আর এই ওয়ালের মাসেলের প্রতি একটা স্টিমুলেটরি বা এক্সাইটেটরি এফেক্ট লাগবে, যাতে করে আমার ওয়ালের মাসেলগুলো কন্ট্রাকশন করবে। মনে রাখবো, যখনই এক্সাইটেশন আসবে তখন হচ্ছে মাসেল কন্ট্রাকশন হয়, যখন ইনহিবিশন আসবে তখন মাসেল রিল্যাক্সেশন হয়। তাহলে এখানের যে মাসেলগুলো সেগুলো হচ্ছে ইনহিবিট হইতে হবে, এই জায়গায় রিল্যাক্স হইতে হবে, মানে এক্সাইটেশন হইতে হবে, এবং এইভাবেই হচ্ছে খাবারটা আস্তে আস্তে প্রপালশন হবে। সো স্ফিনটার যে সকল জায়গা আছে সেই জায়গায় সাধারণত ইনহিবিশন হইতে হয়, ফলে মাসেলগুলো। কিন্তু যদি এমন হয় যে স্ফিনটারের এই জায়গাটা তো কী হচ্ছে, এই জায়গায় হচ্ছে বিভিন্ন এক্সাইটেটরি মানে নার্ভের এফেক্টের কারণে এগুলো হচ্ছে, যে জায়গায় মাসেল আমি ধরলাম ফর এক্সাম্পল কন্ট্রাকশন করতেছে, তাহলে কিন্তু এই জায়গায় আটকে থাকবে, ফলে খাবারটা এই জায়গায় আটকে থাকবে, এরা নিচে যাইতে পারবে না। সো এই কথাটা জাস্ট মনে রাখবা, তাহলে কিন্তু মোটামুটি বেসিক একটা জিনিস তুমি বুঝতে পারছো। এখন আসো যে আমরা বুঝলাম যে মাসেল কন্ট্রাকশন বা এই যে পেরিস্টালসিস, এখানে ভালো একটা রোল কিন্তু আছে এন্টেরিক নার্ভাস সিস্টেমের। এবং আরেকটা জিনিস তোমার জানতে হবে যে এটা বাদেও আরও বেশ কিছু ক্ষেত্রে আমাদের এন্টেরিক নার্ভাস সিস্টেম কন্ট্রিবিউশন করে। এখন এন্টেরিক নার্ভাস সিস্টেম এটা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, ঠিক আছে, বাট এটার কাজকে আরও সুন্দর করে ত্বরান্বিত করতে হইলে ANS বা অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটা ইনভলেন্টারি একটা নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমরা জানি কি নার্ভাস সিস্টেমকে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে পারি, পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলতে পারি, দুই ভাগে ভাগ করি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ব্রেইন আর স্পাইনাল কর্ড পড়ে, হ্যাঁ, ব্রেইন আর স্পাইনাল কর্ড হচ্ছে পড়ে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে হচ্ছে বিভিন্ন যে আমরা বিভিন্ন সোমাটিক নার্ভের কথা বলি, এগুলা কিন্তু আন্ডারে পড়ে। এবং অটোনমিক নার্ভাস সিস্টেমটা মেনলি এই পিএনএসির পার্ট, হ্যাঁ, পিএনএসির পার্ট, বাট এরা
এখানে সিএনএস ফর শিওর, সিএনএস মানে সবগুলো তো একে অপরের সাথে জড়িত, বাট আমরা মনে রাখবো পিএনএস, এএনএসটা কিন্তু বা অটোনমিক নার্ভাস সিস্টেমটা পিএনএসের একটা পার্ট। আচ্ছা যাই হোক, অটোনমিক নার্ভাস সিস্টেম বলতে আমরা মেইনলি যেটা বুঝি যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সো এই দুইটা কথা একটু মনে রাখো যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম জিআইটির উপর ইনহিবিটরি এফেক্ট দেয়। কি বললাম? ইনহিবিটরি এফেক্ট দেয়। তার মানে দাঁড়াইলো যে মনে রাখবা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম মানে হচ্ছে ধরো তুমি হুট করে তোমাকে কুকুরে ধাওয়া করছে, তো তুমি সেখানে খুবই ফ্রাইটেন থাকবা, ভয় পেয়ে থাকবা। সো অনেক ভয় পেয়ে আসো তুমি। তো এই অবস্থায় তুমি মনে করবা যে আচ্ছা আমার খাবার পেটে আছে, আমি ধরলাম স্টোমাকে আছে, তো স্টোমাকে তো জিআইটির পার্ট, স্টোমাকে আছে, আমার এখন খাবার কি হইলো না হইলো, এটা কি এই ইন্টেস্টাইনে ঠিক করে যাচ্ছে কি না, এটা কি হজম হইতেছে কিনা, আমার তো দিকে খেয়াল রাখার টাইম নেই, আমার দরকার পালানো, দৌড়ানো। সো তখন যেটা হয় যে জিআইটির এফেক্টটা বা জিআইটির কাজকর্মগুলা ইনহেবিটেড হয়, তখন হচ্ছে সেগুলা একটু কিছুটা মানে ধীর গতির হয়ে যায়। সো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে যেহেতু এরকম ফাইট ফ্লাইট অর্থাৎ মানে খুবই মারামারি করতেছি বা পালাই যাচ্ছি, খুবই যে সকল এক্সাইটেড কন্ডিশন, সেই সকল কন্ডিশনে কিন্তু বডি জিআইটিকে অত টাইম দিতে পারে না, ফলে জিআইটির কাজগুলো ইনহেবিটেড হয়, হ্যাঁ, ফলে পেরিস্টালসিস আস্তে আস্তে হবে। অপরদিকে প্যারাসিম্প্যাথিক মানে তুমি যখন রিল্যাক্স করতেছো, তোমার এনাফ টাইম আছে, এখন তোমার জিআইটির কাজগুলো ভালো করে হবে, ফলে মাসেলগুলো হচ্ছে এক্সাইটেশন হবে, এবং এক্সাইটেশনের মাধ্যমে জিআইটি পরবর্তীতে কী করবে, কন্ট্রাকশন করবে মাসেলগুলো, স্মুথ মাসেলগুলো, এবং কন্ট্রাকশনের ফলে এখানে খাবারটা খুব সহজেই প্রোপালসিশন হয়ে মাউথ থেকে অ্যানালয়েড ডিরেকশনে কিন্তু এরা চলে যাবে। আচ্ছা, এই বেসিক কথাগুলো একটু মনে রাখলাম। এখন অনেকে যেটা কনফিউজ করে ফেলে যাচ্ছে এন্ট্রিক নার্ভাস সিস্টেম, আবার সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, এই জিনিসগুলো কীভাবে আসলে কানেক্টেড, এগুলো আমরা এক এক করে জানবো। যে দেখো, যেহেতু এন্ট্রিক নার্ভাস সিস্টেমের আলাদা করে কাজ করার ক্যাপাসিটি আছে, তাই আমরা এদেরকে সেকেন্ড ব্রেন বা লিটল ব্রেনও বলতে পারি, হ্যাঁ। এবং এটা জিআইটি জুড়ে থাকে ইসোফেগাস থেকে হচ্ছে অ্যানাস পর্যন্ত 100 মিলিয়ন নিউরন মিলে এটা গঠন করে, যেটা একেবারে স্পাইনাল কর্ডে যতগুলো নিউরন থাকে ধারণা করা হয় প্রায় ততগুলাই কিন্তু এন্ট্রিক নার্ভাস সিস্টেমে অত ডিউভারাস নিউরনই কিন্তু এখানে থাকে, এবং এরা একাই কাজ করতে পারে। বাট কাজটা আরও সুন্দর হবে যদি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এখানে কিছুটা হেল্প করে, হ্যাঁ। এখানে যদি সিএনএস কিছুটা হেল্প করে তাহলে কাজটা আরও সুন্দর হবে। এরা ডাইজেশন, অ্যাবজর্পশন, মোটিলিটি, ওই যে গাটের যে মোটিলিটি, হ্যাঁ, মোটিলিটি মানে ওই যে বুববেড, ফুটের যে বুববেড, হ্যাঁ। সো এই মোটিলিটি বা বুববেডগুলা বা ডাইজেশন, অ্যাবজর্পশন, এই সব কিছুতে হেল্প করে, হ্যাঁ। আমরা দেখবো এক এক করে। তবে আমরা যে জিনিসটা এখন আমাদের জানতে হবে সেটা হচ্ছে বিভিন্ন প্লেক্সাস মানে বিভিন্ন নার্ভ মিলে হচ্ছে এখানে কি করে একটা প্লেক্সাস গঠন করে, হ্যাঁ। যে আমরা কি পড়ে আসছিলাম, ধরো ফর এক্সাম্পল এটা হচ্ছে লুমেন, এটা হচ্ছে জিআইটির লুমেন মানে পথ, অ্যাকচুয়ালি এই পথ দিয়ে খাবারটা যাচ্ছে, বা ডালিকা যেটা জিআইটির গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের, হ্যাঁ। তো আমরা জানি যে আমরা এই লুমেনের ধরো এই রিজনটুকু, হ্যাঁ, এই রিজনটুকু আমি ফর এক্সাম্পল ধরলাম মিউকোসা, হ্যাঁ। এরপরে কিছুটা রিজন, ধরো এতটুকু রিজন হচ্ছে হলুদ যে রিজনটা, এটা হচ্ছে সাবমিউকোসা, ঠিক আছে। এরপরে কিছুটা রিজন আমি অন্য কালার দিয়ে দেখাই, এই রিজনটা ফর এক্সাম্পল এই রিজনটাতে হচ্ছে এই জায়গায় কিছু সার্কুলার মাসেল লেয়ার, আর আছে কিছু লংগিটিউডিনাল মাসেল লেয়ার, ঠিক আছে। অর্থাৎ ইনার সার্কুলার, আউটার লংগিটিউডিনাল, দুইটা মাসেল লেয়ার আছে। আর একেবারে বাহির দিয়ে বলতে এখান দিয়ে হচ্ছে একটা লেয়ার আছে, এটাকে আমি বলতেছি হচ্ছে সেরোসা, এবং এইটা কি ছিল, এটা ছিল হচ্ছে বাসেল লেয়ার। তাহলে আলটিমেটলি মিউকোসা, সাবমিউকোসা, বাসেল লেয়ার আর হচ্ছে সেরোসা। তাহলে ভিতর থেকে কি আসলো, ভিতর থেকে কিন্তু এইভাবে, অর্থাৎ ইনওয়ার্ড থেকে আউটওয়ার্ড। ফার্স্টে লুবেনের পরে মিউকোসার পরে সাবমিউকোসা, তারপরে বাসেল, যেটাকে আমরা বলি বাসকুলারিস এক্সটার্না, এটা দুইটা আছে, ইনার সার্কুলার, আউটার হচ্ছে লংগিটিউডিনাল, আর বাহির হচ্ছে সেরোসা। এখন একটা জিনিস লক্ষ্য করো যে এই যে সাবমিউকোসা, অর্থাৎ আমি যদি একটু স্পোর্ট করার ট্রাই করি, এই যে সাবমিউকোসা, এই যে রিজনটা, হ্যাঁ, এই রিজনটা আমি যেটা কালার বার করতেছি, এই সাবমিউকোসার রিজনে কি থাকে, সাবমিউকোসার রিজনে একটা প্লেক্সাস থাকে, অর্থাৎ অনেকগুলো নার্ভের সমষ্টি যেগুলো মিলে একটা প্লেক্সাস গঠন করে। তো এই যে প্লেক্সাস গঠন করে এটাকে আমরা বলি হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস, বা এটা একটা নাম আছে যেটাকে আমরা বলি হচ্ছে বেইসদার্স প্লেক্সাস, হ্যাঁ। এই নামটা খুব ইম্পর্টেন্ট। এবং এই যে সাবমিউকোসার প্লেক্সাস বা বেইসদার্স প্লেক্সাস, সেটার লোকেশন কোথায়, সাবমিউকোসাতে। এবং এই যে বাসেল লেয়ারে যে ইডাল মানে সার্কুলার যে বাসেল এবং আউটার লংগিটিউডিনাল বাসেল, এদের বাঝের যে জায়গাটা, অর্থাৎ এদের বাঝের জায়গা বলতে কোন জায়গা, দেখো এই যে বাঝের যে জায়গাটা, বাসেল লেয়ারে বাঝের যে জায়গাটা, এই জায়গাটাতে
একটা প্লেক্সাস থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে বায়োটেরিক প্লেক্সাস। কি বললাম? বায়োটেরিক প্লেক্সাস, ঠিক আছে? তাহলে লক্ষ্য করো, বাসেলের বাজে যেহেতু এই প্লেক্সাসটা থাকতেছে, মনে রাখবা এই জায়গার যে প্লেক্সাস বা ডার্কগুলো মিলে এইগুলো তৈরি করছে, এই প্লেক্সাসের কাজ হচ্ছে মেইনলি এই যে পেরিস্টালসিস করা, অর্থাৎ বাসেলগুলোর খাবার যাতে মুভমেন্ট হয়, বাউথ থেকে অ্যানাল ডিরেকশনে মুভমেন্ট হয়, এটাই বায়োটেরিক প্লেক্সাসের কাজ। আর অপরদিকে এই যে বেসলেস প্লেক্সাস, এটার কাজ হচ্ছে এই সাবমিউকোসার রিজনে বিভিন্ন ব্লাড ভেসেল আছে, সেগুলোর ব্লাড ফ্লো মেইনটেইন করা, এখানে বিভিন্ন ব্লাড ফ্লো মেইনটেইন করা, বিভিন্ন সিক্রেশন, এখান থেকে বিভিন্ন গ্লাড থাকবে, সাবমিউকোসাতে বিভিন্ন গ্লাড থাকে, সেই গ্লাডের সিক্রেশন মেইনটেইন করা, অ্যাবজর্পশন যাতে ভালো করে হয় খাবারের, সেটাতে হেল্প করা, ঠিক আছে? সো এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু হেল্প করে হচ্ছে এই বেসদার্স প্লেক্সাসের যে নিউরনগুলো আছে সেগুলো, হ্যাঁ। আর ওইদিকে হচ্ছে পেরিস্টালসিস হেল্প করে বায়োটেরিক প্লেক্সাস। সো এই বেসিক কিছু কথা আমরা জানলাম। বায়োটেরিক প্লেক্সাসের আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি অরবাক প্লেক্সাস। এবং এটা তাহলে কোথায় কোথায় থাকে সেটা আমি বলছি। এটা মেইনলি মোটিলিটি বা পেরিস্টালসিস, বাসেলের মুভমেন্টে হেল্প করে, এবং অবশ্যই বাসেলের কন্ট্রাকশন কত জোরে হবে, কতবার হবে, এই জিনিসগুলো মেনটেন করতে হেল্প করে, ঠিক আছে? ওভারঅল কথা, পেরিস্টালসিস অর্থাৎ বাসেলের যে মুভমেন্ট, যেটা খাবারকে সামনের দিকে, অর্থাৎ সামনের দিকে বলতে নিচের দিকে মেইনলি অ্যাডালট ডিরেকশনে নিয়ে যায়, সেটাতে হেল্প করে, হ্যাঁ। আচ্ছা, এখন আসো যে আর সাবমিউকোজাল যে প্লেক্সাস বা বেসদার্স প্লেক্সাস, এটা সাবমিউকোসাতে থাকে, এটা সিক্রেশন, ব্লাড ফ্লো বা হচ্ছে মিউকোজার ওই জায়গায় যে লাইনিং, সে ফাংশনে কিন্তু এরা হেল্প করে। বা নিউরনগুলো থাকে, এগুলো থেকে বিভিন্ন কিছু কিন্তু ডায়াবেটিক্স থেকে বা ওই জায়গা থেকে বিভিন্ন জিনিস বা বিভিন্ন নিউরোট্রান্সমিটার কিন্তু রিলিজ হয়, যেমন এসিটাইল কোলাই, সাবস্টেন্স পি, এগুলো মনে রাখবা বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স, যেগুলো ধরো ফর এক্সাম্পল এই যে একটা ডার্ভ ফাইবার, হ্যাঁ, এই যে একটা ডার্ভ ফাইবার, তো এই ডার্ভ ফাইবারের ধরো এই যে ইনডিক্স, অর্থাৎ এখানে এই নিউরনটা শেষ হয়েছে, অপরদিকে এখানে আরেকটা শুরু হয়েছে। তো এই যে সিনাপসের জায়গাটা, এই জায়গায় কি হয়, ডায়াবেটিক্স থেকে যেটা, এটা ধরো প্রি সিনাপটিক নিউরন এটাকে নাম দিই, ঠিক আছে? তো এখান থেকে এটা ডায়াবেটিক্স থেকে যেটা হয় যে এখানে ধরো অ্যাসিটাইল কোলাইড নামে একটা কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে, কোথায়? এই প্রি সিনাপটিক স্পেসে। এই অ্যাসিটাইল কোলাইড যে আবার কি করে, প্রি সিনাপটিক স্পেস না, আবার এই সিনাপটিক ক্লেফটে, অর্থাৎ এই যে বাজের যে জায়গাটা, আমি আরেকটু ভালো করে আইকা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে হচ্ছে এই জায়গায় একটা নিউরন শেষ হইলো এবং এখানে একটা শুরু হইলো, হ্যাঁ। এই যে বাজের জায়গাটা, এই বাজের জায়গাকে আমরা বলি সিনাপটিক ক্লেফট। এই সিনাপটিক ক্লেফটে এই প্রিসিনাপটিক নিউরন থেকে, এখান থেকে হচ্ছে কি রিলিজ হয়, অ্যাসিটাইল কোলাইড। এই অ্যাসিটাইল কোলাইডটা স্পেসে রিলিজ হইলো, এই স্পেসে। এখান থেকে পরবর্তীতে এরা এই যে লাল কালার দিয়ে দেখাইছি, এই পোস্টসিনাপটিক নিউরনের এখানে বিভিন্ন রিসিপ্টর থাকে অ্যাসিটাইল কোলাইডের জন্য। সো এই পোস্টসিনাপটিক মেমব্রেন আইসা অ্যাসিটাইল কোলাইডটা বাইন্ড করে এবং বিভিন্ন কাজ করে। সো ওভারঅল কথা আমরা জানলাম যে এভাবে বিভিন্ন নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, যেমন অ্যাসিটাইল কোলাইড, সাবস্টেন্স পি, কোলিসিস্টোকাইনিন, বুববেসিড। তো এর মধ্যে এক্সাইটেশন করে, অর্থাৎ বাসেল ধরো কন্ট্রাকশন করতে হেল্প করবে কারা, এই যে অ্যাসিটাইল কোলাইড হেল্প করবে, বা সাবস্টেন্স পি, এরাও এক্সাইটেটরি হিসেবে কাজ করে, এরাও মোটিলিটি, পেরিস্টালসিস বাড়িতে হেল্প করবে। তারপরে এরা হচ্ছে বিভিন্ন অ্যানজাইম সিক্রেশন হেল্প করে, এরা গ্যাস্ট্রিক রিলিজে হেল্প করে। আলটিমেটলি সবগুলো কিন্তু এইগুলো হচ্ছে এক্সাইটেশন, বিভিন্ন এক্সাইটেটরি কাজ করতে পারে। ইনহিবিটরি যেগুলো হচ্ছে রিল্যাক্স করতে হেল্প করবে জিএটির বাসেলকে, স্পেশালি রাইট্রিক অক্সাইড। তারপর হচ্ছে ভ্যাসোঅ্যাক্টিভ ইন্ডাস্ট্রিয়াল পেপটাইড, হ্যাঁ, এই দুইটা বলে রাখবা মেইনলি, আর এদিকে এই দুইটা বলে রাখবা মেইনলি, ঠিক আছে? আর তার বাদে আরও কিছু আছে, দেখো এটা কিন্তু ইনহিবিটরি। এই যে ধরো কোলিসিস্টোকাইনিন এনজাইম সিক্রেশন স্টিমুলেট করছে, বাট এখানে ভ্যাসোঅ্যাক্টিভ ইন্ডাস্ট্রিয়াল পেপটাইড বা ভিআইপি কী করে, এটা তো ভিআইপি আর সাবস্টেন্স পি এদের করসপন্ডিং বলে রাখবা। আর সোমাটোস্ট্যাটিন দেখো, এরা হচ্ছে গ্যাস্ট্রিনকে সাপ্রেস করে, অপরদিকে বুববেসিড গ্যাস্ট্রিনকে রিলিজ করে। সো এইভাবে মনে রাখবা, বিল করে। সো কিছু আছে এক্সাইটেটরি, কিছু আছে ইনহিবিটরি, কিছু আছে মডুলেটরি মানে এরা কোনো একটা জিনিসের কাজকে আরও ইনহ্যান্স করে, হ্যাঁ। যেমন ধরো সেরোটোনিন, এরা কী করবে, এরা আমাদের অ্যাসিটাইল কোলাইড, এরা তো এমনিতেই বাসেল কন্ট্রাকশন করতেছিল, বা সাবস্টেন্স পি, এরাও মোটিলিটি বাড়াইতেছিল, কিন্তু সেরোটোনিন কী করবে, ওদের সাথে আরও বেশি কাজ করবে। সো এই যে কোনো একটা জিনিসের সাথে কাজ করে আরও বেশি ইনহ্যান্স করা, কোনো একটা কাজকে বাড়াই দেওয়া, সেটাকে আমরা বলি মডুলেটরি। সো এই মডুলেটরির মধ্যে বেশ কিছু আছে, কিন্তু এগুলো আমরা একটু বলে রাখবো যে এগুলো সবগুলোই কিন্তু বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স, বিভিন্ন নিউরোট্রান্সমিটার যেগুলো রিলিজ হয় নার্ভ থেকে, হ্যাঁ। ডোপামিন, নরএপিনেফ্রিন, কোনটার কাজকে এটাকে আমাদের একটু দেখতে হবে, হ্যাঁ। আবার ধরো ফর এক্সাম্পল ধরো এই যে অ্যাডিনোসাইড ট্রাইফসফেট, হ্যাঁ, এরা কী করছে, এরা মডুলেটরি। আমি তো বলি নাই যে কাজটাকে, আমি জাস্ট বলছি কাজটাকে বাড়াই দেবে। এখন সেটা হতে পারে এক্সাইটেটরির কাজও বাড়াইতে পারে, সেটা হতে পারে ইনহিবিটরির কাজও বাড়াইতে পারে। যেমন ধরো এটিপি কিন্তু হচ্ছে স্মুথ মাসেল কন্ট্রাকশনকে ইনহিবিট করার কাজকে বাড়াই দেবে। কার সাথে কাজ করে, ধরো নাইট্রিক অ্যাসিডের সাথে কাজ করে। তো ব্যাপারটা কীরকম এখন, তাহলে বায়োটেরিক প্লেক্সাসের মেইন কাজ কী হইলো, যে মুভমেন্টকে মেইনটেইন করা, পেরিস্টালসিস, মোটিলিটি, এই সকল বিষয়ে বেশি করা। সাবমিউকোজাল প্লেক্সাসের কাজ হচ্ছে ব্লাড ফ্লো, তারপর হচ্ছে বিবিধ অ্যাবজর্পশন, তারপরে সিক্রেশন, এই সকল জিনিসে হেল্প করা, ঠিক আছে? এরা একা যেমন কাজ করতে পারে, পাশাপাশি এরা অটোনমিক নার্ভাস সিস্টেমের হেল্প দিয়েও, যেটাকে আমরা বলতেছি সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের হেল্প দিয়েও এরা কাজ করে, হ্যাঁ। হচ্ছে ব্রেইন এবং স্পাইনাল কর্ড, এগুলো মিলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখন আমরা জানি যে অ্যাকচুয়ালি এখান থেকেই
মানে ক্রেনিয়াম যে রিজনটা, এই ক্রেনিয়াম রিজনটা, এখানে বিভিন্ন ক্রেনিয়াল নার্ভ থাকে, আমরা জানি 12 জোড়া বা 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ থাকে, এর মধ্যে একটা নার্ভ আছে ভ্যাগাস। তো এই ভ্যাগাস নার্ভ থেকে কিছু নার্ভ ফাইবার হচ্ছে আসে স্যাক্রাম, এই নিচের দিকে স্যাক্রাম রিজন থাকে, এই স্যাক্রাম রিজন থেকে কিছু নার্ভ ফাইবার্স আসে। এই যে ক্রেনিও স্যাক্রাল, অর্থাৎ ক্রেনিয়াম থেকে কিছু আসে, স্যাক্রাম থেকে কিছু আসে, এরা মিলে তৈরি করা হচ্ছে প্যারাসিম্পেথেটিক নার্ভ ফাইবার যে বিষয়গুলো বা প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম গঠনে এদের কন্ট্রিবিউশন হচ্ছে কাজ করে, এই দুইটা জিনিসের কন্ট্রিবিউশন। অপরদিকে আমাদের এদিকে থোরাসিক রিজন থাকে, থোরাসিক, এটা তোমরা জানো যে থোরাসিক রিজন থাকে, আর তার নিচে হচ্ছে কিছু লাম্বার রিজন থাকে। তো এই থোরাসিক আর লাম্বার থেকে কিছু ফাইবার মিলে হচ্ছে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম গঠন করে, সিম্পেথেটিক। তাহলে প্যারাসিম্পেথিক গঠন করো ক্রেনিও স্যাক্রাল, থোরাকো, লাম্বার হচ্ছে সিম্পেথেটিক। এবং সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম সাধারণত গঠনের সময় এখানে কিছু গ্যাংলিয়ন নামে একটা জিনিস গঠন হয়, অর্থাৎ এখান থেকে ফার্স্টে এখানে গ্যাংলিয়ন হয় এবং এই গ্যাংলিয়ন থেকে পরবর্তীতে আবার ছড়াই দেয়। আমরা যখন নার্ভাস সিস্টেম পড়বো আসলে তখন আমরা ইন ডিটেলসে সবগুলো খুব সুন্দর করে আলোচনা করবো। বাট যখন একটা ফুড আসার পরে এখানে ওয়ালটা যেটির যে স্মুথ মাসেল, সেই স্মুথ মাসেলটা কী হয়, এখানে খাবারের কারণে এখানে হচ্ছে ওই জায়গায় স্ট্রেচিং হয় এবং এখান থেকে সেন্সেশন, আমি আগেই বলছি এখানে মিউকোসা আছে, সাবমিউকোসা আছে, মাস্কুলার লেয়ার আছে এবং এখানে সেরোসাও আছে। তো এখন এখানে কী হয়, বিভিন্ন সেন্সরি সিগন্যাল হচ্ছে চলে যায়, এখানে যে মেজনার্স প্লেক্সাস, মাইন্টারিক প্লেক্সাস, এই প্লেক্সাসগুলো থাকে, সেখানে বিভিন্ন সিগন্যাল চলে যায় এবং সিগন্যাল চলে যাওয়ার কারণে এখানে মাসেলের কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশনের ফলে খাবারটা প্রোপালশন হয়, ঠিক আছে, ওরাল থেকে অ্যাবোরাল বা অ্যানাল ওয়ার্ড ডিরেকশনে হচ্ছে খাবারটা এভাবে চলতে থাকে। তো এটা কেন হয়, এই যে বললাম যে এখানে খাবার আসার ফলেই এখানে একটা সেন্সেশন যায় মাইন্টারিক প্লেক্সাস, মেজনার্স প্লেক্সাসে, ফলে এগুলো হয়, ঠিক আছে, সব কাজগুলো হয়। এটা একটা কাজ গেল, এটা হচ্ছে এন্ট্রিক নার্ভাস সিস্টেম একা যখন কাজ করতেছে। এখন এন্ট্রিক নার্ভাস সিস্টেমের কাজটাকে আরও মডুলেট করতে, সুন্দর করতে সিম্পেথেটিক প্যারাসিম্পেথিক কাজ করতে পারে। কীভাবে? ওই যে বললাম যে এখান থেকে কিছু ফাইবার হচ্ছে প্যারাসিম্পেথেটিক ফাইবার যখন আসবে, আইসা এরা কী করবে, মেনলি মানে ক্রেনিয়াম থেকে যে পার্টটা আছে সবই সাধারণত ভ্যাগাস নার্ভ থেকে আসে, ভ্যাগাস নার্ভ, আর এখানে স্যাক্রাল পার্ট থেকে কিছু আসার পরে সেই প্যারাসিম্পেথিক ফাইবারগুলো কী করবে, এই মাইন্ট্রিক প্লেক্সাসের সহযোগিতায় এর হচ্ছে মাসেলটাকে কন্ট্রাকশন করবে। ওকে, দ্যাটস ফাইন, ঠিক আছে। প্যারাসিম্পেথিকের কাজ হচ্ছে স্টিমুলেটরি, আগেই বলছি যে মাসেল কন্ট্রাকশনে হেল্প করবে। আচ্ছা, অপরদিকে এই যে থোরাকো লাম্বার যে রিজনটা, যেখানে থোরাসিক রিজন থাকে, সাধারণত T5 থেকে L2 বা এরকম একটা রিজন, হ্যাঁ, আর এই যে রিজনটা কী করবে, এই রিজনটাতে যেহেতু সিম্পেথেটিক স্টিমুলেশন আসে, এরা কী করবে, এখানে একটা গ্যাংলিয়ন, আগেই বলছি গ্যাংলিয়ন ফর্মেশন করে, এবং গ্যাংলিয়ন ফর্মেশন করে এর পরবর্তীতে আরও কিছু ফাইবার দিয়ে এরা হচ্ছে পরবর্তীতে গিয়ে ইনহিবিটর একটা ইম্পালস দিবে মাইন্টারিক প্লেক্সাসের ওই জায়গায় যায়, এবং ফলে মাসেলগুলা রিল্যাক্স করবে, হ্যাঁ, কন্ট্রাকশন করতে পারবে না, রিল্যাক্স করবে, পেরিস্টালসিসের প্রসেসটা স্লো ডাউন হয়ে যাবে। সো মনে রাখবা সিম্পেথেটিক সবসময় স্লো ডাউন করে দেয় জিআইটির কাজগুলোকে, বাট প্যারাসিম্পেথেটিক ভালো, এরা কাজগুলোকে দ্রুত করে। আচ্ছা, এই জিনিসগুলো জানার পরে এখন আসো আমাদের যেটা জানতে হবে যে আমরা এগুলো আগেই বলে আসছি, জেনেটিক নার্ভাস সিস্টেমে মাইন্ট্রিক প্লেক্সাস থাকে, সাবমিউকোজাল প্লেক্সাস থাকে, এগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলছি। এখন আমরা চলে যাব যে জায়গাটাতে, সেটা হচ্ছে যে অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটার কন্ট্রিবিউশন আছে আমাদের এখানে এন্ট্রিক নার্ভাস সিস্টেমের পাশাপাশি। এই যে ক্রেনিওস্যাক্রাল মানে হচ্ছে প্যারাসিম্পেথেটিক, এবং এটা হচ্ছে ভ্যাগাস নার্ভ থেকেই মেইনলি আসে, এবং স্যাক্রাল রিজনের মেইনলি স্যাক্রাল 2, স্যাক্রাল 3, স্যাক্রাল 4, এই যে রিজন আছে এইগুলা থেকেই, স্পাইনাল কর্ডের এই স্যাক্রাল সেগমেন্টগুলো থেকে আসে হচ্ছে স্যাক্রাল প্যারাসিম্পেথিক ফাইবার্সগুলো, এগুলা কাজ করে। এবং এগুলো কী কাজ করে, এগুলো পেরিস্টালসিসকে বাড়াই দেয় এবং স্ফিংটারগুলোকে রিল্যাক্স করে, কারণ আগেই বলছি যে স্ফিংটারগুলো রিল্যাক্স করতে হবে খাবার মুভমেন্ট বাড়াইতে হইলে, ঠিক আছে, আর মাসেলগুলো কন্ট্রাকশন করতে হবে, স্মুথ মাসেলগুলো, এবং এরা সিক্রেশনও বাড়াই দেয়, সব কিছু স্টিমুলেটরি ইফেক্ট, সিক্রেশন বাড়াই দিচ্ছে, ব্লাড ফ্লো বাড়াই দিচ্ছে, ঠিক আছে। আর সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম যেটা কাজটা করে, যেটা হচ্ছে T5 থেকে L2 যে সেগমেন্ট আছে স্পাইনাল কর্ডের, সেই সেগমেন্টগুলো যে কাজটা করে, এখান থেকে সিম্পেথেটিক ফাইবারগুলো যায়া আমাদের জিআইটির স্মুথ মাসেলে ওই জায়গায় যায়া এরা হচ্ছে পেরিস্টালসিসকে কমাই দেয়, স্ফিন্টার টোন বাড়াই দেয়। এটা মানে হচ্ছে যে স্ফিন্টারটাকে বন্ধ করে রাখতে চাচ্ছে, স্ফিন্টারটাকে রিল্যাক্স করতেছে না, ওই জায়গায় স্ফিন্টারের মাসেলগুলো কন্ট্রাকশন করতেছে, ফলে স্ফিন্টারগুলো ক্লোজ হয়ে থাকে, খাবারটা এখানে আসলো, এখান দিয়ে যাইতে পারে না, ঠিক আছে, যাও ক্লোজ হয়ে যায়, এবং সিক্রেশনগুলোকে কমাই দেয় এবং ব্লাড ফ্লোটাকেও কিন্তু ওইভাবে কমাই দেয়। সো আলটিমেটলি আমরা যদি একটু দেখি যে প্যারাসিম্পেথিক সিস্টেম হচ্ছে পেরিস্টালসিসকে বাড়ায়, স্ফিন্টার রিল্যাক্স করে, সিক্রেশন বাড়ায়, ব্লাড ফ্লো বাড়ায়, আর সিম্পেথেটিক হচ্ছে পেরিস্টালসিসকে ইনহিবিট করে, স্ফিন্টার টোন কমায়, তারপরে সিক্রেশন কমায়। সো এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে। আমরা যদি একটু ডিফারেন্স দেখি যে মাইন্ট্রিক আর সাবমিউকোজাল প্লেক্সাসের ডিফারেন্স কী, ফার্স্টের কথা লোকেশন একটা জায়গা, ফাংশন একটা জায়গা, দুটার ফাংশন দুই ধরনের। মেইনলি আমাদের মাইন্ট্রিক প্লেক্সাসের কাজ মাসেল কন্ট্রাকশন করা, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা।
মাইন্ট্রিক মেসনার্স, দুইটা ভোলা যাবে না, ঠিক আছে। মেসনার্সের এক নাম সাবমিউকোজাল, আর মাইন্ট্রিক এক নাম অরবাক প্লেক্সাস, ঠিক আছে। মাইন্ট্রিক প্লেক্সাস হচ্ছে মোটিলিটি বৃদ্ধি করতে, পেরিস্টালসিস বৃদ্ধি করতে হেল্প করে মেইনলি, আর সাবমিউকোজাল সিক্রেশন, অ্যাবজর্পশন, ব্লাড ফ্লো এগুলা মেনটেনে হেল্প করে। কাউন্টার কারেন্ট ব্লাড ফ্লো নামে একটা জিনিস আছে, এটা আমরা হচ্ছে যখন রেনাল ফিজিওলজি পড়বো এখানে কাউন্টার কারেন্ট মেকানিজম আছে, ভাসার একটা বাদার বিষয় দিয়ে আছে, ওইগুলো নিয়ে আমরা পরে জানবো। তবে জাস্ট জেনে রাখি যে এটা মানে হচ্ছে অ্যাডজেসেন্ট যে ভেসেলগুলো আছে, এই যে একটা ব্লাড ভেসেল, এই যে একটা ব্লাড ভেসেল, এদের ব্লাড ফ্লোর দিক বা ডিরেকশন হচ্ছে অপোজিট থাকে একে অপরের। সো এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, যেমন হচ্ছে ইন্টেস্টাইনের ভিলাইতে পাওয়া যায়, কিডনিতে পাওয়া যায়, টেস্টিসে পাওয়া যায়। কোন কোন জায়গায় কাউন্টার ব্লাড ফ্লো পাওয়া যায় এই জিনিসটা লাগবে, হ্যাঁ, পরীক্ষার জন্য। যেমন দেখো ভিলাইতে, ইন্টেস্টাইনের ভিলাইতে পাওয়া যায়, তারপর হচ্ছে কিডনিতে পাওয়া যায়, টেস্টিসে পাওয়া যায়, ঠিক আছে। অপোজিট ডাইরেকশনে অ্যাডজাসেন্ট ভেসেলগুলোতে ব্লাড ফ্লো হয়, এবং এটা হচ্ছে ওই সকল জায়গাতে, ওই জায়গায় গ্যাসের এক্সচেঞ্জ করা, নিউট্রিশনের এক্সচেঞ্জ করায় বা হিটের এক্সচেঞ্জ করা ব্লাড ভেসেলের মধ্যে এটাতে হেল্প করে ওই সকল জায়গাতে। সো আল্লাহ এভাবেই ডিজাইন করছে যে এই সকল জায়গায় কাউন্টার কারেন্ট ব্লাড ফ্লো দরকার, ঠিক আছে। এর ফলে বেশি বেশি অ্যাবজর্পশন হবে, ওয়াস্ট এলিমিনেশন হবে, হ্যাঁ। আচ্ছা, সিনসাইটিয়াম আমি আগের ভিডিওতে বলে আসছিলাম যে এই যে একটা মাসেল বান্ডেল, তো এর মধ্যে অনেকগুলো মাসেল ফাইবার আছে। তো এই মাসেল ফাইবারগুলোর মাঝে মাঝে কী থাকে, এরকম গ্যাপ জাংশন থাকে, এবং গ্যাপ জাংশনের মাধ্যমে একটা এখানে ধরো কী হয়েছে, ইলেকট্রিক্যাল যে স্টিমুলেশন সেটা আসছে, ইম্পালস আসছে, অ্যাকশন পোটেনশিয়াল আসছে, অ্যাকশন পোটেনশিয়াল বা ডিপোলারাইজেশন আসছে। পরবর্তীতে এটা পরের যে মাসেল যে বান্ডেল আছে, বান্ডেল না ফাইবার, সেটা থেকে খুব সহজেই ছড়াই দিতে পারে। সো এটাকে আমরা বলি সিনসাইটিয়াম। মাসেলগুলোর মধ্যে একটা সিনসাইটিয়াম থাকে, এবং ইভেন এই যে ধরো একটা বান্ডেল, এই যে, এবং এই যে আরেকটা বান্ডেল, এই দুইটা বান্ডেলের মাঝেও কিন্তু গ্যাপ জাংশন থাকে, এবং গ্যাপ জাংশনের মাঝে খুব সহজেই এটা কিন্তু স্টিমুলেশনগুলোকে, ইলেকট্রিক্যাল সিগন্যালগুলোকে, অ্যাকশন পোটেনশিয়ালকে সরাই দিতে পারে। ফলে এই ক্যাপাসিটি থাকার কারণে খুব সহজেই একটাকে স্টিমুলেট করলে বাকিগুলো স্টিমুলেটেড হয়ে যায়, এবং খুব সহজেই মাসেলগুলো কিন্তু কী করে, কন্ট্রাকশন করে। সো মাসেল কন্ট্রাকশনের জন্য আমরা জানি অ্যাকশন পোটেনশিয়াল অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটাও আমরা জানছি গত ভিডিওতে, যে স্মুথ মানে জিআইটিতে অ্যাকশন পোটেনশিয়াল কীভাবে কাজ করে, এবং এগুলো কিন্তু আলটিমেটলি ডাইজেশনও হেল্প করবে, হ্যাঁ। ফুডের ফাস্টার মুভমেন্ট হবে, তাহলে ডাইজেশন ভালো হবে, অ্যাবজর্পশন ভালো হবে।